একেবারেই প্রথমে শুভেচ্ছা বার্তা তো দিতেই হচ্ছে, কারণ ২০২৬ এসে গেছে। আজকে শনিবার সকাল। কাজেই আমাদের প্রবীরদা গত দুদিন ধরে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছেন আমাদের তরফ থেকে, এবং একই সাথে তৃণমূল কংগ্রেসের ইত্যাদি ইত্যাদি বলেছেন। তা আমিও আমার তরফ থেকে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার 2026 সেটা জানালাম। তবে যে বিষয়টা ধরা রয়েছে, দিলীপ আপ শুভেন্দু ডাউন। দেখুন, তাও কম করে 28 বছর হয়ে গেল এই মিডিয়া ওয়ার্ল্ডে। এখন ব্যাপার কি জানেন তো, অনেকে আপনারা বলবেন যে চটি চাটা এটা সেটা। হ্যাঁ, আমার সঙ্গে ডেফিনিট করে তৃণমূলের সখ্যতা সম্পর্ক অত্যন্ত ভালো। তৃণমূলের যে মূল দুটি জায়গা, অর্থাৎ দিদির বাড়ি এবং অভিষেকের অফিস বা অভিষেকের বাড়ি, দুটো জায়গাতেই আমার সচল যাতায়াত। কাজে সেগুলো কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হয় কি জানেন তো, আমাদের কাছে নানান রকম খবরাখবর নেওয়া বা সম্পর্ক রাখা, বা অন্দর কা বাত বলে না, অন্দর কা বাত কেয়া হ্যায়, সেটা করতে গেলে কিন্তু বিরোধী যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে, সবার সঙ্গে তো সম্পর্ক রাখা সম্ভব না, কারণ তারা জানে এ তো বেটা চটি চাটা ইত্যাদি। আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এই ট্রেডে আসার সময় ভীষণ ভালো সম্পর্ক ছিল যার সঙ্গে, সিপিএম এর, তিনি সুভাষ চক্রবর্তী। এবং আজকেও এই মুহূর্তে আমি বলতে রাজি আছি, সুভাষদার মতন মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তিনি জানতেন যে মনে প্রাণে এই লোকটা মমতা মন্ত্রী, মানে তখনও মিডিয়া ওয়ার্ল্ডে এসছি তা সত্ত্বেও, এবং তারও আগে। এবং তিনি এটাও জানতেন যে এ মরে যাবে তবু সিপিএম কে ভোট দেবে না। কিন্তু সুভাষদা চিরকাল পাশে দাঁড়িয়েছেন, এবং আমি আমার শ্রদ্ধা চিরকাল সুভাষদাকে জানিয়েছি। এরকম আরো দু চারজনের সঙ্গে আলাপ পরিচয় রয়েছে। বিজেপিতে আমার দারুণ ভালো সম্পর্ক ছিল রাহুল সিনহার সঙ্গে, এখনো দেখা হলে মানে এমন হয়তো রয়েছে যে আমার চেনা জানার মধ্যে কেউ কেউ হয়তো একটু বিজেপি পন্থী, তিনি তাকে টপকে আমার সঙ্গে কথা বলুন, শোনো না এই ব্যাপার কি খবর, ওইদিকে খবর, আমাদের মধ্যে কথা আদান প্রদান হয়। রাহুল সিনহার সঙ্গে আমার দারুণ ভালো সম্পর্ক, আমি ভীষণ ভালোবাসি ভদ্রলোককে। এবং অবশ্যই অবশ্যই দিলীপ ঘোষ ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড। তো আজকের বিষয়বস্তুটা যেটা, সেটা হচ্ছে দিলীপ আপ শুভেন্দু ডাউন, অর্থাৎ দিলীপ উঠে আসছে, শুভেন্দু নামছে। এবার যত পত্র পত্রিকা, মিডিয়া, এই ইউটিউব ইত্যাদি ইত্যাদি যা যা বলেছে, তার মধ্যে কিন্তু একটা মস্ত বড় ভুল তথ্য বা ভুল সংবাদ আপনাদের কাছে যাচ্ছে, যেটা আমি আজকে কারেকশন করব এখানে বসে, অ্যান্ড দ্যাট ইজ এক্সক্লুসিভ। এবং আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা প্রত্যেকদিন আমাকে এনকারেজ করেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমার তথ্যগুলো ভয়ঙ্কর, মানে এই ধরনের কথা বলতে যাওয়াটা খুব রিস্ক নিয়ে, আজকের অনুষ্ঠানটা খুব রিস্ক নিয়ে করছি। কেননা এমন একটা রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলবো, পক্ষে তো নয় বিপক্ষে, যাদের শক্তি অসীম, যারা যা খুশি করে ফেলতে পারে, এবং একই সাথে আরএসএস বিজেপির যে কি স্ট্রেংথ এবং তারা তারা কি করতে পারে, এবং কারুর যদি মানে মনে করে যে তারা তাকে একেবারেই পথের ধারে ফেলে দেবে বা আরো খারাপ যদি কিছু করবার করতে পারে, কিন্তু তা সত্ত্বেও ফর ইন্টারেস্টিং এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। কারণ আবারও বলি যে পত্র পত্রিকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষ এসছেন, তিনি মিটিং করছেন অমিত শাহর সঙ্গে, অমিত শাহ তাকে বলছেন কি ব্যাপার এলেন, এগুলো সব আমরা হাবিজাবি শুনেছি, সব শুনেছি। গল্প কিন্তু সেটা নয়। আবারও বলি, আন্দার কি বাত কুছ আলাগ হ্যায়, একটু অন্যরকম গল্পটা আছে। এবং আমি যদি কোনো অনুষ্ঠান করি, জানবেন যে আমার বন্ধুদের সঙ্গে, এমনকি দিলীপ ঘোষের সঙ্গেও আমার নিয়মিত যোগাযোগ আছে। তিনি এমন কিছু আমার কাছে ঝেড়ে কাশেননি, তবে দু চারটে কথা যেটা বলার সেটা তো বলেছেন। ফলে দিলীপ ঘোষকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের অনুষ্ঠানের পাঞ্চ লাইন হচ্ছে গিয়ে দিলীপ আপ শুভেন্দু ডাউন। স্বাগতম, নমস্কার,
আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদের হ্যাপি নিউ ইয়ার 2026 জানাচ্ছি। খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম এবং ইদানিংকালে আমি যতগুলো তথ্য নিয়ে বসেছি তার মধ্যে দিস মে বি দ্য বেস্ট। আমরা শুরুটা আমার পক্ষে কিন্তু খুব ভালো। দেখুন, নানান রকম সাংবাদিকরা এবং আমাদের প্রবীর বিশ্বাস ইত্যাদি প্রত্যেকেই আমার ঘনিষ্ঠ যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বলেছে যে হ্যাঁ, তৃণমূল জিতে আসছে বা অভিষেক দুর্দান্ত কাজ করছে, আহ আসন আরো কমবে বিজেপির। এগুলো তো আমাদের একটা চালু কথার মধ্যে রয়েছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিজেপির ভেতরের খবরটা কি। গতকাল অভিষেক দাপিয়ে বেরিয়েছেন তার নিজস্ব কেন্দ্র দক্ষিণ 24 পরগনা, এবং তিনি কেন সেখান থেকে শুরু করেছেন সেটাও তথ্যটা দিয়েছেন। এবং আপনাদেরকে বলি, অভিষেক ঠিক যে স্ট্রেংথ নিয়ে এসছেন সে ব্যাপারে আমরা দেখে নিতে চাইছি। দেখছি আমরা এই যে অভিষেকের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা তো সাংঘাতিক। মানে লড়াইটা প্র্যাকটিক্যালি সেনাপতি হিসাবে অভিষেক লড়ছেন, নো ডাউট। এবং তিনি যেভাবে তার দায়িত্বটি কাঁধে নিয়েছেন, এবং যেটা দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিষেক ভার্সেস, যেটা ভাবা গিয়েছিল অভিষেক ভার্সেস শুভেন্দু অধিকারী, অভিষেক ভার্সেস সুকান্ত মজুমদার, অভিষেক ভার্সেস শ্রমিক ভট্টাচার্য, এগুলো একেবারেই না। অভিষেক ভার্সেস টোটাল বিজেপি টিম, এবং সেই টিমের মধ্যে কিন্তু দিলীপ ঘোষও পড়ে, কারণ দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। 5টি জেলা বা 5টি স্থানের দায়িত্ব আপাতত দেওয়া রয়েছে। এবার খবর কি প্রকাশ হচ্ছে আমার প্রিয় বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন, যেগুলো আমরা খবরের কাগজ বা টিভি মিডিয়া বা ধরুন ইউটিউবেও যেটা জানতে পাচ্ছি, যে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছেন গত পরশুদিন বা তার আগের দিন। এই আমরা আবার অভিষেককে দেখছি তিনি যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। দ্য স্টোরি লাইন স্ট্যান্ডস অন অভিষেক ভার্সেস এন্টায়ার দিলীপ আপ শুভেন্দু ডাউনে কিন্তু দাঁড়িয়ে গেছে। এখন তৃণমূলের একটা ব্যাপার আছে, তৃণমূল কিন্তু লড়াই যাদের সঙ্গে লড়েন, সেটা সিপিএম হোক, বিজেপি হোক, যেই হোক, উল্টো দিকে শক্তিশালী লোক যেই থাকুক না কেন তাকে অসম্মান করে না। এই গুণটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রত্যেকে পেয়েছে, কিন্তু অভিষেকের মধ্যে এটা মারাত্মক। এবং অভিষেককে একটা ইন্টারভিউতে আমাদের বোধহয় নিউজ 18 বাংলা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে পছন্দ কাকে, তিনি এক কথায় উত্তর দিয়েছেন দিলীপ ঘোষকে। সেটার উপর ভিত্তি করে বলছি। দেখুন, যুদ্ধ যখন হয়েছে, যুদ্ধে কে হারবে কে জিতবে সেটা কিন্তু 1-1.5 মাস আগে বা ধরুন 15 দিন আগে একটা পরিষ্কার তথ্য জানতে পারা যাবে। কিন্তু একটা মারাত্মক কথা আপনাদেরকে বলি, প্রায় 1 বছর আগে পাল্টি খায়, এবং তাই দেখে বোঝা যায় যে কারা এগিয়ে কারা পিছিয়ে। বামফ্রন্টের আমলে 2009-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, তারপরেই 2009-এর রেজাল্ট বেরোনোর পর পুলিশ পুরো পাল্টি খেয়ে গিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গে, এবং তারা সিপিএম কে দেখলে, মানে সিপিএম এর বেয়াদবি দেখলে ফেলে পিটিয়েছে। কারণ তাদের কাছে বার্তা ছিল, আইবি ডিপার্টমেন্ট বলুন, সেটা লালবাজার বলুন বা যে কোনো জায়গায় বলুন, সেখানে তাদের কাছে বার্তা ছিল যে সিপিএম 2011 নির্বাচনে ফেরত আসবে না। সুতরাং উদম কেলাও পিটিও ছিল, বুদ্ধবাবু টুদ্ধবাবু তখন সাইফার হয়ে গেছিল। কিন্তু আপনাদেরকে বলি যে এখনো কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং আইএএস অফিসার যারা রয়েছেন বা ডব্লিউবিসিএস অফিসার যারা রয়েছেন, দে আর ভেরি ভেরি লয়াল টু মমতা ব্যানার্জি। তাদের কাছে কোন রকম দ্বিরুক্তি নেই, তারা মরণপণ কিন্তু লয়াল টু প্রেজেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য তারা লয়াল। অর্থাৎ এটা কিন্তু ফার্স্ট হিন্টস যে মমতা ইজ কামিং ব্যাক। প্রবিদ্যা বলেওছেন, আমি সেই ব্যাপারে যাচ্ছি না। হোয়াট ইজ দ্য পজিশন অফ দিলীপ ঘোষ ইন বিজেপি, এবং দিলীপ ফিরলে কতটা কি করতে পারবে। দেখুন, দিলীপ ঘোষ আপনি মানুন চাই না মানুন, পরিষ্কার বার্তা হচ্ছে যে তিনি প্র্যাকটিক্যালি হার্ডকোর আরএসএস এর লোক। নিম্ন মধ্যবিত্ত পরিবার, গ্রামের ছেলে, মেদিনীপুরের, তার মা জীবিত আছেন। সেখান থেকে সে ছেলেবেলাতেই কিন্তু আরএসএস এর কাজে জয়েন করেন এবং আরএসএস এর হয়ে বনবন করে করেন। এবং দিলীপ দার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে, এবং তিনি এমনও বলেছেন যে তিনি কাজে বিভিন্ন জায়গায় যখন গেছেন, খাওয়ার নেই, দাওয়ার নেই, পকেটে পয়সা নেই পর্যন্ত,
সামান্য হাত খরচ যেটা দেওয়া হতো সঙ্গের তরফ থেকে সেটাই ইয়ে থাকতো। তা আমি বললাম, দিলীপ দা তাহলে খাওয়া দাওয়া কি করতেন? বলে যখন যার বাড়িতে পারতাম চলে যেতাম, সেখানে গিয়ে খেয়ে নিতাম। মানে কোনো একটা বাড়িতে তরকারি ভাত ডাল খেলেই যথেষ্ট। এটা দিলীপ দা চালিয়েছেন। দিলীপ দার অ্যাজ সাচ চায়ের নেশা নেই, সিগারেট তো খাননি না, মদ্যপান জীবনে করেননি। তো এইটা ছিল তার বক্তব্য, এবং ইটস আ ভেরি মাইডিয়ার ম্যান। এবং তিনি বলেছেন যে আমরা স্ট্রাগল করে উঠে এসেছি এবং আমরা দিনের পর দিন মানুষের সঙ্গে যোগাযোগ করে রেখেছি, এবং আমাদের যেটা এজেন্ডা সেটাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। যদিও দিলীপ ঘোষ বা তাদের হিন্দুত্ববাদের কোনো এজেন্ডাকে আমি মানি না, সেটা দিলীপ ঘোষ জানে যে প্রসূন গুপ্ত মরে যাবে তবু তাদের হিন্দুত্ববাদে আসবে না, এটা জানেন। কিন্তু ঠিক আছে, ভালোবাসেন তিনি আমাকে, আমিও বাসি। হতেই পারে আমাদের মতামত বা মতভেদ থাকতে পারে, তাই বলে একটা মানুষকে ভুল বুঝবো বা ভুল ভাবে তাকে অ্যানালাইসিস করবো, এটা হয় না। দেখুন, দিলীপ দা বা দিলীপ ঘোষ যেদিনকে দলের সভাপতি হন, তার আগ মুহূর্তে তিনি কিন্তু একটা বিধায়কের পদ জিতেছিলেন 2016 নির্বাচনে। 2016 নির্বাচনের আগে তার নামই অর্ধেক লোক জানতো না, বিজেপির কেউ জানতোই না। মানে সে যে কে, কি বৃত্তান্ত, একটা দলের লোকজন জানতো। তারপরে তিনি এলেন, জয় করলেন ওই খড়গপুর অঞ্চল, জয় করার পর তাকে আরএসএস এর থেকে চাপ দেওয়া হলো যে দিলীপ ঘোষকে সভাপতি করা হোক। দিলীপ ঘোষকে সভাপতি করা হলো। দিলীপ ঘোষ সকাল বিকেল দিবা রাত্র, সকালবেলা চায়ের দোকানে। দিলীপ ঘোষ কিন্তু নিজেকে অ্যাডভার্টাইজ করেননি, আজও করেননি। তিনি জানেন যে আমি রাজ্য সভাপতির এবং আমার দায়িত্বটা হচ্ছে গিয়ে যা হোক বক্তব্য রাখা প্রত্যেক দিন সকালবেলা, এবং সেটার মধ্যে অনেক সময় ভুলভাল কথা বলা, যাই বলুন না কেন সেটা পাবলিক খাবে এবং মিডিয়া সেটা দেখাবে, এবং তিনি সেটা করেওছেন। এই যে চায়কে চর্চা বা চায় পে চর্চা থেকে শুরু করে চায়ের আড্ডা ফাড্ডা, যেটা আমার এখানেও এসে নাকি একদিন কবে ঘুরে গেছে, এটা কিন্তু তিনি এলাকার পর এলাকা করেছেন। এবং এলাকার পর এলাকা যখন করেছেন, সেই সময়টা তৃণমূলেরও দলের একটা লাগাম ছাড়া ব্যাপার ছিল। সাম টাইম অফ 2018 তৃণমূলের সব থেকে অন্যায় যেটা হয়েছিল, যেটা অভিষেক রেকটিফাই করেছে, সেটা হচ্ছে গিয়ে নির্মম ভাবে তারা পঞ্চায়েত নির্বাচনে যা খুশি তাই করেছিল। এলাকার পরে এলাকা দখল করে তারা ভোটাভুটি করেছিল, এবং মানে প্রায় অলমোস্ট 82-85% সমস্ত সিট তারা জিতে নিয়েছিল। এটা মানুষ ভালোভাবে নেয়নি, তাদের বিরুদ্ধে গিয়েছিল। হিন্দুত্ববাদের ব্যাপার ট্যাপার গুলো কিন্তু যতটা না ছিল 2019-এর নির্বাচনে, কিন্তু একেবারে ফোকাস হয়েছিল যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে এই পঞ্চায়েত নির্বাচনের গুন্ডামি। এটাকে ভালোভাবে মানুষ নেয়নি। এটা পার্ট 1। এবং পার্ট 2টা হচ্ছে যেটা এই বহিরাগত বলুন বা ঠিক আছে বিকল্প একটা জায়গা বলুন, এটা দিলীপ ঘোষ কিন্তু খানিকটা কনভিন্স করতে পেরেছেন। বিশেষ করে নর্থ বেঙ্গলে কিন্তু দিলীপ ঘোষের ইনফ্লুয়েন্স খুব ভালো ছিল। ফলে দিলীপ ঘোষ কিন্তু সভাপতি হয়ে সাকসেস যেটা পেয়েছিলেন, সেটা 18টা সিট, নো ডাউট, তার কোনো তুলনা নেই। এবং তারপরে 77টা আসন, 3টে আসন থেকে 77 আসন। তারপরে কিন্তু কেন্দ্রের টনক নড়ল। কেন্দ্রর মনে হলো যে তো অনেকদিন হয়ে গেছে, একে আর এক্সটেনশন দিয়ে লাভ কি। সুকান্ত মজুমদারের প্রস্তাবনাটা, তিনি আরএসএস, সেটাও কিন্তু দিলীপ ঘোষই দিয়েছিলেন। সুকান্ত মজুমদার পদে এলেন, এবং জানি না আহাম্মুখী কিনা দলের বা তাদের কেন্দ্রে, দিলীপ ঘোষ কখনোই অমিত শাহর বান্দা হতে চাননি, মানে তার ইয়েসম্যান হতে চাননি। মানে অমিত শাহ যা বলবে তাই শুনতে হবে, ওই পাত্তা দেয়নি। তিনি আরএসএস এর লোক, আরএসএস এর ফলোয়ার ছিলেন। পরে ছাটাই দিলীপ ঘোষ আউট। কতটা আউট হলেন এবং কি করে ফিরলেন, তার রহস্যময় কথা বলবো, এবং কি কি ঘটনা ঘটলো অমিত শাহর সঙ্গে, যে এটা আপনারা কেউ জানেন না, বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে।
অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। দেখুন, 2019-এর জেতার পর, এবং তখন সভাপতি তো ছিলেন অমিত শাহ, ধরাকে সরাগান করতে আরম্ভ করলো অমিত শাহ এবং নরেন্দ্র মোদী জুটি, এবং তাদের ওই গুজরাট লবিটা এত স্ট্রং হলো যে তাদের একটা প্ল্যানিং তারা করে ফেলেন, এবং অমিত শাহ সেটা অনেকদিন ধরেই করছিলেন, যে যারা যারা বিজেপিতে এসে জয়েন করেছে অন্য দলের থেকে, মানে তার মধ্যে চোর, জোচ্চোর, ছ্যাচ্চোর, বজ্জাত, জালিয়াত, যা আসুক, এরা আমাদের লোক হবে, আমাদের ইয়েস ম্যান হবে। কেন? হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট? দেখুন, লজিক বলছে, যেটা আমার বক্তব্য না, লজিক যেটা বলছে, যে এরা বেসিক্যালি ক্রিমিনাল, চোর, বদমাস থাকবে, বেশি বাড়াবাড়ি করলে গ্যারেজ করে দেবো। সুতরাং এদের উপর প্রেশার ক্রিয়েট করা যায়, যার জন্য মহান মহান কিছু ব্যক্তিত্বের আবির্ভাব হলো বিজেপিতে, যেমন হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের আসামের, কত কোটি টাকার স্ক্যাম তার বিরুদ্ধে রয়েছে, কল্পনা করতে পারবেন না। হোয়াইট ওয়াশ হয়ে গেল, অমিত শাহ চেলা হয়ে গেলেন তিনি। আসামের জায়গা থেকে ত্রিপুরাতে এখন যিনি রয়েছেন, তিনি অমিত শাহর লোক। তার আগে যে দেব বলে যে ভদ্রলোক ছিলেন, সে আরএসএস এর লোক ছিল, তাকে ছাঁটাই কাটাই করে ফুটিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মহান, আমরা তো জানি যে তার কি কি কীর্তি রয়েছে, এবং এই ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য শুভেন্দু নাকি অমিত শাহর দ্বারস্থ হয়েছিলেন 2015-তে, তারপরে মন্ত্রিসভাতে ঢুকেছে 2016 থেকে। ভালো করে শুনে নি, 2015-তে অমিত শাহ যখন সভাপতি, তার কাছে সারেন্ডার করেছিলেন, শুভেন্দু নিজেই বলেছিল কোনো একটা জায়গায়। এবং তারপরে এই 2016 থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা 2021 অব্দি তিনি ছিলেন, বা 2020 অব্দি, তিনি স্যাবোটেজ করা ছাড়া আর কোনো কাজ করেননি, এটা পাক্কা। তারপরে ধরুন অভিষেক দলে চলে আসাতে তিনি বুঝলেন যে এখানে আমি নেক্সট টু মমতা নই, আমি কেটে পড়াইটাই আমার বাঞ্ছনীয়। তাছাড়া তো আমি বললাম তো, মেনলি ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তারপরে ধরুন মহারাষ্ট্রের ওই লোকটা, শারদ পাওয়ারের ভাইপো, মানে কত কোটি টাকার স্ক্যাম তার বিরুদ্ধে রয়েছে। জেলে ঢুকবে এমন সময় সে পাল্টি মেরে বিজেপিতে চলে এলো। তো এই ধরনের ক্যাটাগরি এবং ক্যারেক্টারদেরকে অমিত শাহ কবজা করলেন। দে আর দ্য ম্যান অফ অমিত শাহ। এটা আরএসএস এর কাছে খারাপ লেগেছিল। আরএসএস এর মানে থিওরি আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না এবং মানিও না, যেটা ভারতবর্ষ উচিত না। তারা কিন্তু ভাবলেন যে এই ধরনের নটোরিয়াস থার্ড গ্রেডের লোককে দিয়ে বিজেপি ভরাট করা হচ্ছে। কারণ আপনাদেরকে বলি, মানে বিজেপির আগে নাম ছিল ভারতীয় জনসংঘ, যেটার মধ্যে বাজপেয়ী ছিলেন বা শ্যামাপ্রসাদ মুখার্জি টুখার্জি, তাদের নাম ছিল। পরবর্তী অধ্যায়ে বিজেপি হয়। ভারতীয় জনসংঘের হয়ে ভোটে দাঁড়াতে গেলে তাকে আরএসএস এর লোক হতেই হবে, এবং বাজপেয়ী আদবানিরা যখন ক্ষমতায় আসেন, ক্ষমতা নেন এই বিজেপির, নতুন বিজেপির 1980-তে, তারপরেও যারা ভোটে টোটে দাঁড়াতেন তারা আরএসএস এর লোকই ছিল, পারতপক্ষে মানে 95%। কিন্তু এই অমিত শাহ এবং আপনার নরেন্দ্র মোদী, এরা আজকের দিনে যাদেরকে দাঁড় করেছে, কংগ্রেস থেকে ভেগে আসা এই মাধবরাও সিন্ধিয়ার ছেলে বলুন বা এইসব হাবিজাবি যত আছে, সমস্ত ভেঙে আসা লোকেদেরকে বড় বড় দায়িত্ব নিয়ে, বড় বড় মন্ত্রিত্ব দিয়ে তারা রেখেছে। কটা আরএসএস এর লোক আছে, এটা মোহন ভাগবত কিন্তু ভালোভাবে নেননি। তার ফলাফল হাতে নাতে পেয়েছিল, কিন্তু অমিত শাহ নিজে কায়দা করতে গিয়ে উত্তরপ্রদেশের ভোটে একেবারে ধরাশায়ী হয়েছিল এবং 240-এ গিয়ে আটকে গিয়েছিল। আজকে এটা আমি বলতে রাজি আছি যে আরএসএস যদি তাদের পাশে থাকতো তাহলে কিন্তু রেজাল্টটা অন্যরকম হতো। আরএসএস ইন্টারফেয়ার করেনি, মানে দেখ কেমন লাগে। এরপরে ধীরে 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 যখন মোদী বুঝলেন যে এরকম হ্যাঙ্গিং একটা সিচুয়েশনে আরএসএস কে দরকার, কারণ তাদের আসন এতটা কমে গেল কি করে, তখন তারা আরএসএস এর কাছে গিয়ে সারেন্ডার করলো, এবং নেক্সট টু নেক্সট এরপরে যে কটা ইলেকশন হলো আরএসএস কন্ট্রোল করলো মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহার। এর মধ্যে মোদী অমিত শাহ কৃতিত্ব 10 to 20% ছাড়া কিচ্ছু নেই। এবং পরিষ্কার নরেন্দ্র মোদীকে আরএসএস বলেছিল নাকি বলে শুনেছি, আপনি তো দেশের প্রধানমন্ত্রী, ইউ আর এ বিগ ফেস, আপনি এত জনসভা করার দরকার কম করুন। আপনারা খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গে যেমন ডেলি প্যাসেঞ্জার করতো, বিহারে মেরে কেটে বোধহয় 7 থেকে 8টার বেশি জনসভা তিনি করেননি নরেন্দ্র মোদী। আর অমিত শাহকে তো অলমোস্ট দেখাই যায়নি। এবার আসুন পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষের ব্যাপার। দিলীপ ঘোষকে অনেকদিন ধরে সাইডলাইন করা হয়েছে, এবং সেটা শোনা গেছে যে অমিত শাহর অত্যন্ত অপছন্দের চরিত্র, মোদীরও অত্যন্ত অপছন্দের, সুতরাং
সাইড করে দাও। কজ কি? বিয়ে করেছে, এই করেছে, হাবি যাবি, ফালতু রিজন এবং অল বোগাস। আমার অবাক লাগে এটা, মানে এটা তো শুধু বিজেপি বলে না, এটা বাঙালিদের কালচারের মধ্যেই পড়ে, এখন ভারতীয়দের কালচারের মধ্যে এসে গেছে। এই সুকান্ত মজুমদারকে কিন্তু সভাপতিত্বর জায়গায় তার নাম প্রস্তাব করেছিলেন দিলীপ ঘোষ, আর সুকান্ত মজুমদার এসেই ধীরে 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 দিলীপ ঘোষের বিরুদ্ধে ওই শুভেন্দুর সঙ্গে এক একটা করে তাকে সরাতে আরম্ভ করলেন। ক্ষতি হলো, দিলীপ দা আস্তে আস্তে সাইডে চলে গেলেন। এবার সুকান্ত আর শুভেন্দুর মধ্যে ক্ল্যাশ লাগলো। এটা তো মানে অহরহ আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়েছে। তার মধ্যে 34 বছর বামফ্রন্ট শাসন করতো না, 1991 কিন্তু কংগ্রেস ক্ষমতায় চলে আসতো। আপনাদেরকে বলে রাখি, এই ঘটনা কিন্তু বিজেপির মধ্যেও বিস্তর রয়েছে। এইবারে সুকান্তর পর শ্রমিক ভট্টাচার্য এসছে। শ্রমিক ভট্টাচার্য ইজ ভেরি ক্লোজ টু দিলীপ ঘোষ, তিনি আরএসএস, এও আরএসএস, সেও আদিকালের, ইনিও আদিকালের। তো ফলে আরএসএস এর জায়গা থেকে বিজেপিতে অনেকদিন আগে শ্রমিক ভট্টাচার্য চলে এসেছেন, দিলীপ ঘোষ পরে এসছেন, কিন্তু এদের মধ্যে আলাপ পরিচয় ছিল। শ্রমিক ভট্টাচার্য এসে সম্প্রতি এই না এটা হচ্ছে গিয়ে আপনার ন্যাশনাল লাইব্রেরিতে যে মিটিং করেছেন তাতে শুভেন্দুকে আচ্ছা করে দাওয়াই দিয়েছে, এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে পুরনো যারা, এবং শ্রমিক ভট্টাচার্য এন্টায়ারলি তার ভাষণের মধ্যে একটি লোকের নামই কন্টিনিউয়াসলি বলে গেছে, তার নাম রাহুল সিনহা। একবারও শুভেন্দুর নাম নিয়ে আমরা আজকে খুব শক্তিশালী ইত্যাদি ইত্যাদি বলেননি। এবার শ্রমিক ভট্টাচার্য বারবার চাইছিলেন দিলীপ ঘোষ ফিরে আসুক, কারণ শ্রমিক ভট্টাচার্যের পক্ষে কিন্তু পশ্চিমবঙ্গের 77টি আসন জেতা, আমি একবার বলছি না ক্ষমতায় আসা, 77টি আসন জেতা টাফ। ফলে এই যে ছবিটা আপনারা দেখছেন এটা কিন্তু ভেরি রিসেন্ট ছবি, কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে ঠরে ঠরে বুঝিয়ে দেওয়া হয়েছিল একেবারেই না। এবং আপনাদের আবারও বলি, অমিত শাহর সঙ্গে মিটিং করেছেন দিলীপ ঘোষ, সেটা অমিত শাহর ইচ্ছাতে নয়। আরো দুটো ঘটনা বলে নি, অমিত শাহর ইচ্ছাতে নয়। এই যে নরেন্দ্র মোদী এলেন এবং তার নদিয়াতে যে মিটিংটা করতে যাওয়ার কথা ছিল মতুয়াদের মাঝখানে, সেটা নাকি কি বলে কুয়াশার জন্য তার হেলিকপ্টার আটকে গেছে, বোধহয় তা নয়, সূত্র বলছে অন্য কথা। আমি ভুল হতে পারি, আপনারা বলবেন কোনটা কারেক্ট। সূত্র বলছে ওখানে গেলে কিন্তু প্রচন্ড চাপের মুখে পড়তেন নরেন্দ্র মোদী, তার কাছে কিন্তু গোয়েন্দা দপ্তরে তাই খবর ছিল যে এই মতুয়া শ্রেণী কিন্তু নরেন্দ্র মোদীকে চেপে ধরবেন এবং তার কাছে থেকে এক্সপ্লানেশন চাইবেন যে কেন তাদের এখনো পর্যন্ত ইয়েটা হলো না, মানে ন্যাশনালিটি তারা পাননি, সিটিজেনশিপ কেন হবে না। ফলে অ্যাভয়েড করেছেন নাকি নরেন্দ্র মোদী বলে শোনা যাচ্ছে। অমিত শাহ এবার কোনো রিস্কই নেননি কোনো জনসভার, আর অমিত শাহ জনসভা করবে আর কয়েক হাজার লোক হাজির হবে, এটা ভাবাটাও ভুল। ওখানে মোদী ছাড়া জনসভা জমাবার মতন লোকই নেই বিজেপি দলে। অভিষেকের দেখলেন তো আজকে কি ভিড়ের ভিড় হয়েছে, বাপ রে বাপ। গতকাল যেটা দেখলাম, আজকে খবরের কাগজে দেখলাম। যাই হোক, এখন ঘটনা হচ্ছে তো দিলীপ লাও, এটার দুটো কারণ। এক হচ্ছে এখন কন্ট্রোলটা অনেকটাই কিন্তু আরএসএস এর হাতে। আসন্ন নির্বাচনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যাপারে সতর্ক হওয়ার ব্যাপার রয়েছে। আরএসএস পারে না এমন ধরনের, মানে কি বলা যায়, ট্যাকটিক্স কিন্তু খুব কমই আছে। সুতরাং প্রত্যেকটা অঞ্চলে যদি তাদের সাংগঠনিক শক্তি ঠিকঠাক কাজ না করে, তাহলে আরএসএস কিন্তু অনেক আসন বার করে নিয়ে বেরিয়ে যেতে পারে, এতদূর বলতে পারি, যেটা তারা বিহারে দেখিয়েছে। যদিও পশ্চিমবঙ্গে তৃণমূলের যে সংগঠন বা সাংগঠনিক শক্তি যা, সেটা ভারতবর্ষে অন্য কোনো রাজনৈতিক দলের বিজেপি ছাড়া কারণ নেই, কোথাও নেই, সেটা একটা ভরসার জায়গা। যাই হোক, এবার আরএসএস এর থেকে পরিষ্কার বার্তা গেছে অমিত শাহর কাছে বলে শুনেছি, এবং এমন একজনের কাছ থেকে শুনেছি যার নামটা আমি বলবো না, মরে গেল বলবো। তিনি পরিষ্কার বলেছেন যে অমিত শাহকে স্ট্রেট আপ ভদ্র ভাষায় আরএসএস বলেছে পশ্চিমবঙ্গের ব্যাপারে তোমার কিছু করতে হবে না, আমরা বুঝে নেব বলেছে। এবং তারপরে যেহেতু অমিত শাহ শিডিউল করা ছিল যে এখানে তিনি আসবেন, আপনারা দেখুন অমিত শাহ টোটাল ভাষণ বা প্রেস মিট যা যা করেছেন, তার মধ্যে খুব অ্যাটাকিং বা আমরা দখল করব বা আমরা এই হেনা তেনা ব্যাপারটা গুলো নেই। বরং উল্টে তাকে যখন প্রেসে জিজ্ঞেস করা হচ্ছে, প্রেস থেকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা এই যে তৃণমূল কি ব্যাপার, বলে এই সব ঘুষপেটিয়া ঢোকাচ্ছে, এই ঢোকাচ্ছে, আর এগুলো তো একই কথা, কেন রোজ ফাটা রেকর্ডের মতন বাজিয়ে যাচ্ছে। ঘুষপেটিয়া ছাড়া নতুন কথাটা কি বলেছে এবার অমিত শাহ? তাকে তো এই কথাও বলা হয়েছে যে বিরোধীদের দলের মানে সরকারি দলে এমন নেতা আছে যাকে অ্যারেস্ট করা হচ্ছে না। তিনি পরিষ্কার বলছেন এটা আমার কাজ নয়, এটা দেখবে ইডি সিবিআই, তাদের দায়িত্ব, আমি কেন তার মধ্যে নাক গলাবো?
ভাবতে পারেন যে অমিত শাহ কথায় কথায় ইডি সিবিআই পাঠিয়ে লোককে তছনছ করে দিয়েছে। অর্থাৎ আর বেশি বলবো না, এখানে থামলা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অমিত শাহর কাছে স্ট্রং ইনস্ট্রাকশন এসেছিল দিলীপকে এভাবে সরিয়ে রাখলে মুশকিল আছে, দিলীপকে কেন ডাকা হচ্ছে না, এই কথা আরএসএস এর তরফ থেকে এসেছিল। এবং দিলীপ ঘোষের কাছে 3টে টেলিফোন যায়। প্রথম টেলিফোনটা এটা সংঘ থেকে ওই বানশাল ফানশাল কেউ একটা করে থাকবে, নামটা মনে পড়ছে না, ভুলে গেলাম আর কি, আমার কাছে এসেছিল তথ্যটা। দ্বিতীয় ফোনটি আসে অমিতাভ চক্রবর্তীর কাছ থেকে বলেই শুনেছি। তৃতীয় ফোনটি আসে শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে। এই 3টে ফোনের পর তিনি অমিত শাহর সঙ্গে দেখা করেন এবং অমিত শাহ বলছে কি ব্যাপার দিলীপ দা, আপনি আসছেন না ফাসছেন না? আমি তো কাজ করছি, তোমরা কাজ করো, হ্যানা তানা ইত্যাদি ইত্যাদি। ওই একটা নাটকীয় ব্যাপার, আপনাকে থাকতে হবে, কি আছে আপনার তো দায়িত্ব নিতে হবে। সবাই বললো যে দিলীপকে তুলে ধরলো, এবার শুভেন্দুকে ডাউন করা হয়েছে। শুভেন্দুর ব্যাপারে আরএসএস এর ঘোরতর আপত্তি রয়েছে। শুভেন্দু এবং শুভেন্দুর চেলা চামুন্ডা যারা রয়েছে, নাড়াবাগচি থেকে শুরু করে সব অতিরিক্ত বাজে কথা। এবং এই যে ফেসবুকে বা নানান জায়গায় এই নোংরা নোংরা কথাবার্তা, এদের আইটি সেল বা শুভেন্দুর আইটি সেল যাই হোক না কেন জানি না, তারা যে খিস্তিকেও করছে সেটার ব্যাপারেও আপত্তি আছে। এবং পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে সুসভ্য ভাষা ছাড়া অসভ্য ভাষা ব্যবহার করা চলবে না। বুঝে নিক, আমার তো দল না, আমার ভাবনাও না। এবং পরিষ্কার আরএসএস এর চাপে পড়ে অমিত শাহ দিলীপ ঘোষকে ডাকতে বাধ্য হন এবং তিনি বোঝেন যে এই মুহূর্তে শুভেন্দুকে দিয়ে পশ্চিমবঙ্গ দখল করা তো দূরস্থান, আরএসএস এর কাছেও তারা চাপে পড়ে যাচ্ছে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে রাহুল সিনহা ফাহুল সিনহা প্রত্যেকে খেপে রয়েছে যে শুভেন্দুর এত বাড়াবাড়ি, এটা ঠিক হচ্ছে না। ফলে শুভেন্দু এখন ডাউনে এবং সেই খারাপ কাজটা অমিত শাহই করে গেলেন। কি করবেন, তার একেবারে প্রাণের লোক কিন্তু শুভেন্দু, এটা মনে রাখবেন আজকেও এই মুহূর্ত, কিন্তু তার করার কিছু নেই, তার হাত বন্ধ, বন্দে হাত। তো ফলে দিলীপ ঘোষকে ডেকে আনতে হলো। এমন ভাব করলেন অমিত শাহ যেন তার কোনো দায় নেই, তারই দায়ী, তিনি এইসব দায়িত্ব নিয়ে করেছেন এবং সাইডলাইন করলেন। তা কেউ যদি বলে যে সে গাড়িটাও থেমে গিয়েছিল, কি করবো, সে জন্য ডেকে পাঠিয়েছি, গাড়িটা তো থেমে গিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। তাতে করে কি ফায়দা হবে? তাতে করে কি বিজেপি জিতে আসতে পারবে দিলীপ ঘোষ আসলে? 3 থেকে 4 মাস টাইম। দিলীপ ঘোষ এমনিতে ক্ষেপে রয়েছেন এবং আজকে না কালকে কবে একটা দেখছিলাম, ফেসবুকেই দেখছিলাম যে জিটিভিতে একটা ইন্টারভিউ দিলীপ ঘোষের রয়েছে, তাতে তিনি বলেছেন একজনের পক্ষে কি জেতা সম্ভব, তিনি কিছুই করতে পারবেন না, ইঙ্গিতটা শুভেন্দুকে। সুতরাং শুভেন্দু যদি ডাউনে যেতে আরম্ভ করে এবং অমিত শাহ যদি দেখেন যে তার উপর খবরদারি করছে আরএসএস, এবং শুভেন্দু যদি বোঝে যে এইখানে যদি জিতেও আসে স্বপ্নের জায়গা থেকে বিজেপি, তিনি অন্তত মুখ্যমন্ত্রীর জীবনেও হতে পারবেন না। ফার্স্ট প্রেফারেন্স তখন সুকান্ত মজুমদার বা ওই গোত্রীয় কেউ হবে, আর তার মধ্যে যদি দিলীপ ঘোষ এসে ঢোকে আরো তো তার 12টা বাজিয়ে দেবে। ফলে তিনি সুখে আছেন বিরোধী নেতা হিসেবে, নেক্সট টু মুখ্যমন্ত্রী, তার তো বিধানসভায় পাওয়ারটা সেখানে। সুতরাং শুভেন্দু অ্যান্ড অ্যাসোসিয়েশন এখন কিন্তু বিদ্রোহী। কি বুঝলেন? এতদিন তারা দাপটে ছিল, দিলীপ ঘোষ বিদ্রোহী ছিল, এই চলবে। কংগ্রেস আমলে আমরা দেখেছি কখনো সোমেন মিত্র উঠছে, কখনো প্রিয়দা উঠছেন। এই ওঠা নামাতে 34 বছর কাটিয়ে দিয়েছে মমতা। দল না ছাড়লে জীবনেও আসতে পারতাম। কেউ একটা মুখ তৈরি করুন, দল ছাড়তে বলুন, একটা নতুন কিছু করতে বলুন, তা নয়তো লবডঙ্কা। শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।